নমস্কার, আমি অপূর্ব কুমার দাস, সহকারী শিক্ষক, লিটল বার্ড স্কুল নাগারদের। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সবাই ভালো আছো। যাই হোক, নিশ্চয়ই চিনতে পারছো আমি বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসটায় বেশিরভাগই নেওয়া হয় বা নিয়ে থাকি। যাই হোক, যেহেতু গণিত সেহেতু সবারই মনে থাকাটা স্বাভাবিক। খাতা কলম অবশ্যই সঙ্গে রাখতে হবে, কারণ যখন যেটা বলবো তখন সেটা নোট করতে হবে, এগুলো খাতায় তুলতে হবে। আজকে শুরু করতে যাচ্ছি পঞ্চম শ্রেণী গণিত নবম অধ্যায় শতকরা। আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই অধ্যায়ে অনেক ভুল করি, তাই কিছু সহজ নিয়ম আমাদের শিখতে হবে। প্রথমেই আমাদের মূল বিষয় নিয়ে জানতে হবে শতকরা। এই অধ্যায়ের এই শতকরা শব্দটা লেখা আছে, এই শতকরা শব্দটা কি, আসলে শতকরা জিনিসটা কি, এটা আমাদের জানতে হবে। শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর 100 দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 100 হিসাব করে শতকরা হিসাব করা হয়। আর শতকরার যে চিহ্ন আমরা দেখে থাকি সেটা হলো এটা হলো শতকরা চিহ্ন। এটা দেখে আমরা বুঝতে পারি এখানে শতকরা, অর্থাৎ এটার হর নিশ্চয়ই 100 আছে। আজকে আমরা শতকরা কি এটা জানলাম, এবার দেখব শতকরা তুলনা এবং রাশির তুলনা সম্পর্কে আমরা জানব। এর জন্য আমরা পাঠ্য বইয়ের নবম অধ্যায়ে 94 পৃষ্ঠা দেখব। এখানে কিছু কথা লেখা আছে যে শতকরা হলো এমন একটি অনুপাত যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা প্রতীক, অর্থাৎ আমি যে প্রতীকটা দেখিয়েছিলাম ওইটি দ্বারা প্রকাশ করা হয়। এখন 60%, অর্থাৎ এই পার্সেন্ট দ্বারা আমরা হিসাব করি 60%, অর্থাৎ 100 ভাগে 60 ভাগ। এটা যদি আমরা ভগ্নাংশ হিসাবে দেখি তাহলে বিষয়টা দাঁড়ালো, যেহেতু পার্সেন্ট দেওয়া আছে অর্থাৎ শতকরা 100, আর যার পার্সেন্ট দেওয়া থাকবে সেটা হলো উপরে লব হিসেবে বসবে। তাতে আমরা বুঝলাম যে 100 ভাগে 60 ভাগ, অর্থাৎ 100-তে 60, এইসব করে আমরা 60% লিখি। এখন এটা যদি আমরা ছোট করে দেখি তাহলে বিষয়টা হবে, অর্থাৎ মৌলিকে আসি, তাহলে দেখব যে আমাদের এখানে হলো 10 10-এ 100, 6 10-এ 60, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, অর্থাৎ 5 ভাগে 3 ভাগ আমরা আনতে পারি। যার মূল যে বিষয়টা ছিল সেটা হলো 60%, অর্থাৎ 60% এইভাবে লেখা হয়। এর অর্থ হলো আমাদের হর হবে 100 আর লব হবে 60। এভাবে আমরা এই শতকরাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। পরবর্তীতে আরেকটা দেওয়া আছে 34%। 34%, এটাও ঠিক একইভাবে হর 100 প্রকাশ পাবে, আর যার পার্সেন্ট দেওয়া থাকবে সেটি লবে পরিণত হবে, অর্থাৎ 100 এর 34। এটাও ছোট করা যাবে। এবার দেখব আরেকটি বিষয়, যদি আমার 100 থেকে বেশি হয় সেক্ষেত্রে আমি কিভাবে প্রকাশ করব। অর্থাৎ হতে পারে 100-তে 125% হতে পারে, সমস্যা নেই,
125% যদি এরকম এরকম যদি সংখ্যা লেখা থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রকাশ করব? সহজ, আমরা পূর্বের নাই এটাও ঠিক একইভাবে প্রকাশ করব, অর্থাৎ হর আমাদের 100 রয়ে যাবে। যেহেতু প্রথমে বলছিলাম শতকরা যে ভগ্নাংশটি, এটি হর সবসময় 100 হয়ে থাকে। এটাও ঠিক একইভাবে প্রকাশ করতে পারে। এটা হলো 125%। বই সম্পৃক্ত থাকবে। যেহেতু পাঠ্য বই নিয়েই আলোচনা, সেহেতু পাঠ্য বই অনুযায়ী আজকে আলোচনা থাকবে। তাই আমাদেরকে এখন পাঠ্য বইয়ের 94 পেজ বের করে অঙ্কগুলো দেখতে হবে। এখানে অনেক লেখা আছে, যেমন 1 নম্বরে লেখা আছে কোন বিদ্যালয়ে 4th শ্রেণী 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ছাত্রী, এরূপ অনেক কথা লেখা আছে, অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। তো যাই হোক, আমরা দেখলাম আসলে পার্সেন্টটা কি, শতকরা কি। যদি এমন থাকে 100তে 100 অর্থাৎ 100% লেখা থাকে, তাহলে আমরা এটা কিভাবে প্রকাশ করব? খুবই সহজ, এটাকে আমরা ঠিক 100% অর্থাৎ 100তে 100 এভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এর অর্থটা হলো 1, 1-এর মধ্যে 1, 10-এর মধ্যে 10, 50-এ 50, 100-তে 100, একে বলে 100%, অর্থাৎ 100%। আমরা এভাবে প্রকাশ করতে পারি। পরবর্তী পেজে আমরা দেখলাম 95 পেজে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ গুলোকে শতকরা প্রতীক ব্যবহার করে প্রকাশ করতে হবে। এতক্ষণ আমরা 0.3 একে আমাদের শতকরায় প্রকাশ করতে হবে। যেহেতু আমি যদি নিচেই যে সংখ্যা দ্বারা গুণ করব, উপরে সেই একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। নিচে আমি 100 দিলাম, এটাকেও 100 দিতে হবে। তাহলে হবে কত? সংখ্যা দাঁড়ালো, যদি আমি দশমিক উঠাই দিই তাহলে হবে 3 গুণ 100, আর এখানে হলো 100 গুণ দশমিকের জন্য 1, দশমিকের পরে যে কয় সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য রয়ে যাবে। তাহলে বিষয়টা দাঁড়ালো 300, এখানে 1000। এরূপে আমরা প্রকাশ করতে পারি। কিন্তু শতকরা প্রকাশ করতে গেলে আমাদের নিচে অবশ্যই 100 রাখতে হবে, তাই হলো 30%। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এখন নিচে 2 নংয়ে কিছু শূন্যস্থান দেওয়া আছে, এইগুলো দেখতে হবে, দেখি আমরা পারি কিনা। তারপর দেখো 3 নংয়ে লেখা আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন, তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা দেখি তোমরা এটা কিভাবে করো, তোমাদের চেষ্টা করতে হবে। পরবর্তীতে আমি অবশ্যই করে দেব। তার জন্য তোমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হবে।
হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রী, তোমরা নিশ্চয়ই অনেকে অনেক সমাধান করেছো। এক একজনের উত্তর হয়তো এক এক রকম বা একই হতে পারে। যাই হোক, আমি এটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখা আছে সখীপুর গ্রামের মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন দেখো, আমাদের লক্ষ্য করতে হবে কি লেখা আছে, কত পার্সেন্ট? 40%। 40% মানে 100 জনের মধ্যে 40 জন লোক শিক্ষিত। এখন এটাকে আমাকে প্রথমে ঐকিক নিয়মে সাজাতে হবে। 40% লোক শিক্ষিত, এখানে লেখা আছে 40% লোক শিক্ষিত। এটা আমাদের সবসময় স্মরণে রাখতে হবে। এখন অর্থাৎ 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, তাহলে একজনের মধ্যে শিক্ষিত নিশ্চয়ই কম হবে। এখন দেখতে হবে কত মধ্যে আমাদের তুলনা করতে বলছে, সেটা হলো 1280। অতএব 1280 জনের মধ্যে শিক্ষিত আমাদেরকে হিসাব করতে হবে। এই হিসাবটা আমরা সহজভাবে করতে পারি। সেটা হলো, একে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 4, আর একে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 10। এখন একে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে ডান দিক থেকে একটা শূন্য বাদ যাবে, অর্থাৎ 128 রয়ে যাবে। আমরা সহজে বুঝতে পারলাম। অর্থাৎ বিষয়টা হলো যে উপরে 2 শূন্য আর নিচে 2 শূন্য অটোমেটিক্যালি বাদ হয়ে গেল। এখন রইল উপরে 4 গুণ 128। এটা আমাদেরকে হিসাব করতে হবে, অর্থাৎ 128 গুণ 4, এই হিসাবটা আমাদের গ্রাফে করতে হবে, তাহলে সহজ হয়ে যাবে। তাহলে 4টা 32, 2 হাতে 3, 4 দুগুণে 8 আর 3 11, 1 হাতে রইল 1, 4 কে 4 1 5, অর্থাৎ 512 জন। তাহলে আমরা সহজে পেয়ে গেলাম 1280 জন লোকের মধ্যে 40% শিক্ষিত হয়। শিক্ষিত লোকের সংখ্যা আমরা বের করলাম 512 জন। বিষয়টা আবারও বলি, এটা আমরা রাফ করলাম হিসাবটা সহজ করার জন্য। এখানে লেখা আছে সখীপুর গ্রামে মোট জনসংখ্যা 1280 জন। তার মধ্যে 40% লোক শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। আমাদের মনে রাখতে হবে 40% লোক শিক্ষিত, অর্থাৎ 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। তাহলে একজনের মধ্যে শিক্ষিত নিশ্চয়ই 100 ভাগের 40 ভাগ হবে। এখন যেহেতু একজনের মধ্যে পেয়ে গেলাম, এবার তুলনা করতে হবে আমাদের মূল সংখ্যা, অর্থাৎ 1280 জন। 1280 জনের মধ্যে শিক্ষিত হিসাব করলাম, করে দেখলাম আমরা 512 জন। অতএব আমরা এক কথা লিখতে পারি যে শিক্ষিত লোকের সংখ্যা 512 জন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আর এই সহজ পদ্ধতি
কিছু গুণ করলাম, যেহেতু শূন্যে শূন্যে কেটে দিলাম, অনেক সময় এই হিসাবটা করতে গেলে ভুল হয়, তাই আমাদেরকে ভালো করে বুঝতে হবে, বুঝে তারপর ভাগটা করতে হবে। পরবর্তীতে আরেকটা অঙ্ক তোমাদের দেখাবো। যেহেতু আমরা শতকরা হিসাব করলাম, কত পার্সেন্ট লোক এটাও হিসাব করলাম, এবার দেখাবো কিছু মুনাফার একটা সমাধান তোমাদের দেখাবো। যেমন পাঠ্য বইয়ের 96 পেজে 9.2 একটি সরল মুনাফা দেওয়া আছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। সেখানে লেখা আছে, তোমরা নিশ্চয়ই পড়তে পারছো, যা বই সঙ্গে রাখনি তাদের সহজ করার জন্য আমি উপরে লিখে দিচ্ছি যে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, কত টাকা মুনাফা দিতে হবে। যেহেতু আমরা ক্ষুদ্র ঋণ নিয়ে থাকি বা বৃহৎ ঋণ নিয়ে থাকি ব্যাংক থেকে, সেক্ষেত্রে কিছু ব্যাংকের হিসাব আছে যে মুনাফা থাকবে, আসলের সাথে মুনাফা অবশ্যই যুক্ত হবে, তাই মুনাফা সহ ব্যাংক আসল ব্যাংকে পরিশোধ করতে হবে। যা জসিম এমন একটি কাজ করেছে, বার্ষিক 6% মুনাফায় 2000 টাকা ঋণ নেবে। যদি সে নেয়, জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। এখানে লেখা আছে বার্ষিক মুনাফার হার 6%। এখানে লেখা আছে বার্ষিক মুনাফার হার 6%, অর্থাৎ 100 টাকায় এক বছরে মুনাফা হয় 6 টাকা। এখানে বার্ষিক মুনাফার হার 6%, মুনাফার হার 6%। যেহেতু এখানে কত টাকা পরিশোধ করতে হবে এ কথা বলা হয়নি, শুধুমাত্র মুনাফার কথা বলা হয়েছে যে কত টাকা মুনাফা দিতে হবে, তাই আমরা শুধুমাত্র মুনাফাটা বের করি। তাই আমাদের দেখতে হবে যে 6 টাকা মুনাফা দিল এক বছরে কত টাকা, 100 টাকা, কারণ 100% লেখা আছে, অর্থাৎ 6% দেওয়া আছে 100, অর্থাৎ 100 টাকায় 6 টাকা। তাহলে আসল হলো আমাদের 100 টাকা, অর্থাৎ 100 টাকায় মুনাফা, এক বছরের মুনাফা হয় 100 টাকায় এক বছরে মুনাফা হয়
6 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা হবে নিশ্চয়ই কম। এখন মূল যে কথা লেখা আছে 2000 টাকা সময়ও 1 বছর, অর্থাৎ 2000 টাকায় 1 বছরে মুনাফা হয় 6 গুণ 2000/100। সহজ পদ্ধতিতে গুণ আমরা ইতিপূর্বে দেখেছি, আবার দেখব। যেহেতু 1000 এই 100 2000 মধ্যে কতবার যায় আমরা অনেকেই জানি না, সেক্ষেত্রে আমরা সহজভাবে করি। 101 কে 100 এখানে যদি কাটি তাহলে আমাদের 2 সংখ্যা বাদ যায়, রইল 20। অর্থাৎ 100 2000 এর মধ্যে 20 বার যায়, অবশিষ্ট রইল 6 গুণ 20। সুন্দর হয়ে গেল, রইল 6 গুণ 2 6 গুণে 12, অর্থাৎ 120 টাকা মুনাফা দিতে হয়। এখন জসিম যদি 2000 টাকা ঋণ নেয় তাহলে জসিমকে প্রতি বছর 120 টাকা মুনাফা দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই বুঝতে পারছো এই সরল মুনাফা। এবার দেখব সংক্ষিপ্ত আকারে কিছু নিয়ম, অর্থাৎ যেটা করলাম সেটা হলো যে বার্ষিক মুনাফাটা আমরা বের করলাম। এখানে সূত্র হলো যে বার্ষিক মুনাফার হার কিভাবে বের দেওয়া আছে। এখন বার্ষিক মুনাফা অর্থাৎ সূত্র হলো বার্ষিক মুনাফা সমান যে বিষয়টা হলো সেটা হলো মূল যে টাকাটা, অর্থাৎ ঋণের যে নিয়েছে সেটা হলো আসল গুণ বার্ষিক মুনাফার হার মুনাফার হার বাই 100। তাহলে আমরা সহজে বুঝতে পারছি বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। এই সূত্র অনুযায়ী আমাদের সহজভাবে করতে পারবো। কিন্তু যেহেতু এটা বড় অঙ্ক, সেক্ষেত্রে এতটা সংক্ষিপ্ত আকারে করবো না, তাই আমাদের লিখে করলে সহজ হবে এবং ভুল যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এই জন্য আমরা এই বিষয়টা অর্থাৎ এই সমস্যাটা লিখে সমাধান করলাম। এখন যদি সংক্ষিপ্ত বলতে থাকে যে বার্ষিক মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমরা সহজেই পারবো যে বার্ষিক মুনাফা সমান আসল গুণ বার্ষিক মুনাফার হার বাই 100। তাহলে আমরা সহজে বার্ষিক মুনাফা বের করতে পারি। এবারে যেহেতু আমরা শতকরা সম্পর্কে জানলাম, অর্থাৎ সুদ আসল যে বিষয়টা, আগামী ক্লাসে আমরা এই একই অধ্যায়ের লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। যেমন যে কোনো ব্যবসায় লাভ বা ক্ষতি দুটি যে কোনো একটি হতে পারে, তাই আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমি ব্যবসা করলাম তাতে আমার লাভ হলো না ক্ষতি হলো, এটা কিভাবে বের করব। সেটা হলো যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে বুঝতে হবে যে আমার লাভ হয়েছে, আর যদি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হয় তাহলে বুঝতে হবে আমার ক্ষতি হয়েছে। অর্থাৎ লাভ বা ক্ষতি নির্ভর করবে ক্রয় মূল্যের উপর। যাই হোক, আগামী ক্লাসের জন্য আমাদের পরবর্তীতে যেসব সমস্যা দেওয়া আছে সমাধানের চেষ্টা করতে হবে।
অর্থাৎ আমরা অনুশীলনী 9 অনুশীলনী 9 কিছু সমস্যা দেওয়া আছে, এগুলো চেষ্টা করব। আর ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই আশা কামনা করে আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। ধন্যবাদ।